ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল আছে ওয়েস্ট ইন্ডিজে, কিংবা বাংলাদেশ মালদ্বীপের প্রীতি ম্যাচ হয়েছে বাংলাদেশেই কিংস অ্যারেনায়, পাশাপাশি জাতীয় সাঁতারও হয়ে গেল কিছুদিন আগে। তবে এই তিন খেলাই কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন সীমাবদ্ধ নয়। সারা বছর ধরেই বাংলাদেশে ঘরোয়া বলুন আন্তর্জাতিক বলুন বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু খেলা চলতে থাকে। সে তুলনায় 5 আগস্টের পর থেকে অনেকটাই স্থবির দেশের ক্রীড়াঙ্গন, এবং এখনও পর্যন্ত বিভিন্ন ফেডারেশনগুলোতে কমিটি বিলুপ্ত হয়েছে। 9টি ফেডারেশন অ্যাডহক কমিটি দিয়েছে, তারপরও সেভাবে সক্রিয় হতে পারেনি ফেডারেশনগুলো। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে এই ফেডারেশনগুলো সক্রিয় করা যায়। আমাদের সাথে সেই আলোচনায় আছেন আনিসুর রহমান, তিনি ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক বা জ্যেষ্ঠ প্রতিনিধি। আপনাদেরকে স্বাগত আনিস ভাই আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। আনিস ভাই, যেটা বলছিলাম, আপনার কাছে কি মনে হয় যতটা এই ধরনের একটা গণ অভ্যুত্থান কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানের পর, মানে অন্যান্য দেশেও তো এই ধরনের বিভিন্ন সময় আমরা বিপ্লব দেখেছি, অভ্যুত্থান দেখেছি, অন্যান্য দেশেও কি এরকম স্থবির হয়ে যায় কিনা ক্রীড়াঙ্গন, কিংবা নাকি বাংলাদেশই বেশি হলো বলে আপনার মনে হচ্ছে? টু বি অনেস্ট, আসলে যে ধরেন যে সব জায়গায় অভ্যুত্থান হয়েছে, আমরা ইউজুয়ালি আমরা ওই সব দেশের হলো ইন্টারন্যাশনাল লেভেলের খেলাগুলোই আসলে যে আমাদের দৃষ্টিগোচর হয় বা আমরা ততটুকুই ফোকাস রাখি। আভ্যন্তরীণ তারা কতটুকু এগোলো বা কী হলো হয়তো সেইভাবে আমাদের পক্ষে জানা সম্ভব হয় না বা সম্ভব হয় না অ্যাকচুয়ালি। তবে আমি যদি বলি যে অভ্যুত্থানের কথাই বলি বা বিপ্লব বলি, যে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে যখন হলো তালেবানরা দখল করে নিল এইটি, তখন কিন্তু খেলাধুলা তারা টোটালি অফ করে দিয়েছিল আর কি। সেটা অন্য পার্সপেক্টিভ, যে মুসলিমের বিষয় খেলাধুলা এইটি, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে দেখা গেছে যে আপনার ক্রিকেট ফুটবল সব জায়গায় আস্তে আস্তে তারা এগিয়েছে। কিন্তু বাংলাদেশে একটা পার্সপেক্টিভে যদি আমি বলি যে একটা দল, আমি যদি বলি যে দীর্ঘ সময় আসলে তারা শাসন ব্যবস্থায় থাকে, তো অটোমেটিক্যালি ইচ অ্যান্ড এভরি সেক্টরে আসলে যে আস্তে আস্তে একটা প্রভাব থাকে বা দলীয় লোক আসে বা কাউকে অ্যাকোমোডেট করতে হয়, সেটা এইভাবে চলে আসে আসলে। তো সেই জায়গায় ধরেন যে বর্তমান গভর্নমেন্ট যেটা ধরেন যে আগস্ট সেপ্টেম্বরের শুরুর দিকে যে 42টা ফেডারেশনের প্রেসিডেন্টকে আপনার সরিয়ে দিল, 42 এবং কার্যত ফেডারেশনগুলো কি আসলে বিলুপ্ত করে দিল ধরতে গেলে। আমি সেই প্রসঙ্গে আসছি যে আপনার প্রেসিডেন্ট গুলোকে আপনার সরিয়ে দিল, যে প্রেসিডেন্টগুলো আসলে যে তারা নির্বাচিত নয়, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড হয়, এবং আপনার হাতে গোনা কয়েকটা ফেডারেশন বাদ দিলে আপনার অধিকাংশ ফেডারেশনগুলোতেই কিন্তু পদাধিকার বলে গভর্নমেন্টের ফর্মার অফিসিয়াল যারা আর কি, মানে যারা হলো ফর্মার সচিব টচিব এরকম ছিল আর কি। তা সেই জায়গা থেকে যখন হলো আপনার প্রেসিডেন্ট সরিয়ে দিল 42টা ফেডারেশনের, এবং কিছু ফেডারেশনের হলো জেনারেল সেক্রেটারি যারা পলিটিক্সের সাথে সরাসরি ইনভলভ ছিল, তারা যখন হাইড হয়ে গেল, মানে তারা লুকিয়ে গেল বা দেশের বাইরে চলে গেছে বা দেশের বাইরে ছিল আর ফের লাপাত্তা আর কি, তখন কিন্তু সেসব ফেডারেশন কিন্তু আপনার বেসিক্যালি প্রেসিডেন্ট রিমুভ করার পরে তখন কি হয়েছে, তখন আসলে যে তারা হলো কোনো গার্ডিয়ান নাই, ডিসিশন নিবেটাকে আসলে অভিভাবকহীন একটা অবস্থায় পড়ার কারণে আজ এই অবস্থা। তা আমার মনে হয় যে ওই যে 42টা ফেডারেশনের প্রেসিডেন্টদের যাদের রিমুভ করছে, যাদের এগেনস্টে অভিযোগ ছিল তাদের রিমুভ করলে আমার মনে হয় যে জিনিসটা এই পর্যায়ে আসতো না, কারণ অ্যাটলিস্ট প্রেসিডেন্টের নির্দেশে অনেক কিছু হতে পারত। এখন সমস্যা হচ্ছে, আমি অনেক ফেডারেশনের সাথে কথা বলেছি, আমি নিজেও নিউজ করেছি, অধিকাংশ যারা হলো এক্সিকিউটিভ কমিটিতে আছে বা জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট, তাদের একই যে সিদ্ধান্তটা দিবে কে। আর যেহেতু খেলাধুলা চালাতে গেলে হলো টাকা পয়সার ব্যাপার, এই টাকা পয়সা যে আমি খরচ করার পরে সেই টাকাটার হিসাবটা দিবে কে, বা হলো সিগনেটরি নাই। আবার আরেকটা প্রবলেম হচ্ছে সিগনেটরি নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কিন্তু একটা অলিখিত একটা নির্দেশও আছে যে আপনার যে ফান্ডটা কিভাবে তারা, মানে ফান্ড দিয়ে তারা হলো মুভ করতে পারবে না এটি। ইভেন কিছু কিছু ফেডারেশন আমি শুনেছি এমপ্লয়ি যারা হয়তো কম্পিউটার বা
অপারেটর বলেন বা যারা বা আছে তৃতীয়, অফিস চতুর্থ সহকারী শ্রেণীর যারা আছে, কর্মচারী, জি। কোনো ফেডারেশনে 1 মাস 2 মাস 3 মাস তাদের বেতন হয় না। কিন্তু ডিউ হয়ে গেছে, কারণ একটা প্রসেসের ভিতরে এনএসসি দিচ্ছে যে সেটা অ্যাপ্রুভ করে এসে করতে করতে তাদের হলো আপনার হলো ডিউ হয়ে যাচ্ছে। জি। তো এই অবস্থায় আসলে যে সর্বশেষ 9টা অ্যাডহক কমিটি হলো, এখন নিশ্চয়ই এবং সেই অ্যাডহক কমিটি নিয়েও আমি আসলে প্রশ্ন করতাম। এই অ্যাডহক কমিটিগুলো থেকে আমরা দেখি খুব বেশি পরিচিত মুখ কিংবা সংগঠক বলতে যেটা বোঝায়, ক্রীড়া সংগঠক বলতে দীর্ঘদিন ধরে যারা সংগঠনের সাথে জড়িত সেরকম মুখ খুব দেখি না। এবং পাশাপাশি প্রতিটা ফেডারেশনে আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের কি বলে এটাকে, এক ধরনের বিক্ষোভ কিংবা যারা যারা ওই সংশ্লিষ্ট যারা ফেডারেশনে যারা আছেন তাদের মনের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে এবং দ্বিমত রয়েছে তাদের এই ধরনের কমিটি নিয়ে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে অ্যাডহক কমিটি তো আসলে যে আপনি যে নির্বাচিত কমিটি হলে একটা বিষয় হয় কি যে আপনার যারা নির্বাচিত হয়েছে তারা মানে সংখ্যাগরিষ্ঠ মত যাদের পক্ষে তারাই হয়েছে, এখানে কোনো আসলে যে কোশ্চেন থাকে না। কিন্তু আপনি যখন অ্যাডহক কমিটি করবেন আসলে যে সবাইকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না, সবাইকে অ্যাকোমোডেট করতে পারবেন না আসলে। তাই এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যেরকম ধরেন যে হকিতে একটা ক্ষোভ আছে, একটা পক্ষ কিন্তু ক্ষোভ দেখাচ্ছে আর একটা পক্ষ কিন্তু বলতেছে যে না ঠিক আছে। জি, মানে এটা থাকবেই, পক্ষ বিপক্ষ থাকবেই। পক্ষ বিপক্ষ থাকবেই। আমার মনে হয় যে যেহেতু অ্যাডহক কমিটি তৈরি হয়েছে, যে তারা কি করতে পারে, যে আমরা তো বিগত 15 বছর ধরে দেখলাম যে কে কি করছে। এখন এই অ্যাডহক কমিটি অবশ্যই আমি বলছি না যে সবগুলোই আসলে যে পারফেক্ট হয়েছে, বা আপনি যেটা বললেন অর্গানাইজার, আসলে এই যে অনেক অর্গানাইজারের এখানে আমরা দেখিনি যে অর্গানাইজারের না থাকার পিছনেও একটা কারণ হতে পারে যে বিগত 15 বছরে আসলে যেসব অর্গানাইজার ছিল তারা তো আসলে যে একটা দলীয় মাইন্ডেড বা তাদের পক্ষে ছিল। আর তার আগে অনেক পুরানো যারা অর্গানাইজার, আমি যদি ধরি যে 20-22 বছর আগে যখন সাংবাদিকতায় আসছি তখনকার যেসব অর্গানাইজার ছিল সেসব অর্গানাইজাররা এখন স্বাভাবিকভাবেই তারা ক্যাপাবল অবস্থায় নাই আসলে, ঠিক আছে, যার জন্য আপনারই মানে দেখা যাচ্ছে না। দ্যাটস মিন গত 15 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের কাছাকাছি যারা ছিল তারাই অ্যাক্টিভ ছিল, অন্যরা আসলে ওইভাবে অ্যাক্টিভ ছিল না। আমি যদি বলি যে অর্গানাইজার গত 15 বছরে অন্য মতের বা ইটি তারা সুযোগ পায়নি বা তারা গড়ে উঠতে পারেনি। তাই স্বাভাবিকভাবে আপনার এখানে যে অর্গানাইজারের যে ল্যাকিংসটা আমরা বলতেছি, এখানে অবশ্যই অর্গানাইজার খুবই কম আছে আসলে। জি, একটু ক্রীড়া পরিষদ নিয়ে আপনি কথা বলছিলেন যে কিছু আমলাতান্ত্রিক জটিলতারও বিষয় থাকে বেতনের ক্ষেত্রে কিংবা তাদের সিগনেটরি ব্যাপার স্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে যে জেলা বলুন কিংবা বিভাগীয় যে ক্রীড়া সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু বিলুপ্ত করা হয়েছিল এখনো পর্যন্ত। একটা দীর্ঘ সময় 100 দিন পার করলো এই সরকার, এবং 100 দিনের মূল্যায়নে ক্রীড়া উপদেষ্টা তিনি বলছিলেন যে স্থবিরতা আসলে বিরাজ করছে, তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত এই ক্রীড়া সংস্থাগুলো কেন গঠিত হয়নি কিংবা কেন গঠন করা গেল না? এটা ধরেন যে একটা কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে আপনার 7 সদস্যর একটা কমিটি হবে। তো এটা আসলে যে কেন করতে পারছে না তারা, কেন হচ্ছে না, একটা ডিস্ট্রিক্টে তো আসলে যে ডিস্ট্রিক্ট বলুন, জেলা বলুন, উপজেলা বলুন, সেটাই বলি আমি, ডিস্ট্রিক্টের কথাই বলি, আমি উপজেলা বাদ দিলাম, যে আপনার ডিস্ট্রিক্টগুলোই মূলত আসলে যে এক একটা ডিস্ট্রিক্টের প্রাণ, মানে স্পোর্টসের প্রাণ কেন্দ্র, কারণ তারাই আসলে যে ডিস্ট্রিক্টের মূল লিগগুলো হোস্ট করে, তারা হলো অর্গানাইজ করে, এবং একই সাথে তারা ন্যাশনালেও কিন্তু তারা টিম গড়ে হলো পার্টিসিপেট করে, যে আমি যদি বলি। তো সেই জায়গাটাই যদি আপনার হলো কমিটি না থাকে আসলে যে কাজ করবে কিভাবে, তা ওই একই কথা আমার মনে হয় যে এক একটা ডিস্ট্রিক্টে 7 জনকে কি খুঁজে পাওয়া যাবে না, তার ভিতরে তো বিভিন্ন ক্যাটাগরি আছে আসলে, যে একজন সাংবাদিক থাকতে হবে, একজন হলো স্টুডেন্ট থাকতে হবে, তাই না, যে আপনার যারা অ্যাকসেপ্টেবিলিটি, আমি বলতে পারবো না আসলে যে এই জায়গাটাই আমি হাত দেওয়া হয়, এবং যাচাই বাছাইয়ের জন্য যথেষ্ট পরিমাণ সময় কিন্তু মানে পেয়েছে প্রশাসন। হ্যাঁ, আপনার লাস্ট ধরেন যে এই যে 9টা যে অ্যাডহক কমিটি দিল, আমাদের জানা মতে যে যেদিন হলো এনএসসি এটা হলো ডিসক্লোজ করছে তার প্রায় 3 থেকে 4 সপ্তাহ আগে আসলে যে সার্চ কমিটি যেটা বলা হচ্ছে তারা কিন্তু হলো তাদের রিকমেন্ডেশন দিছিল, সেটা হলো আপনার 1 মাস পরে এসে যে ডিসক্লোজ হয়েছে, এবং সেখানে গভর্নমেন্ট বা আমি যদি বলি যে স্পোর্টস মিনিস্ট্রি, আমি যদি এনএসসি বলি, যে তাদের অবজারভেশন থাকতে পারে, তারা প্লাস মাইনাস করতে পারে বা স্ক্রুটিনি করতে পারে। তারপরে আপনি যেটা বললেন যে আপনার ভেরিফিকেশনে হয়েছে যে কে কোথায় আছে না আছে। আমার মনে হয় যে
ভেরিফিকেশন ভালো, যদি তারা নিশ্চিত হইতে চায়, কিন্তু এত সময় নেওয়াটা আসলে যে সেটা স্পোর্টসটাকে আরও বেশি পিছিয়েই দিচ্ছে। কারণ প্রত্যেকটা ফেডারেশনের আপনার যেসব অ্যাথলেট আছে, যেসব নির্দিষ্ট ডিসিপ্লিনে, তাদের সাথে যদি এই গভর্নমেন্টের প্রতিনিধি যারা আছে বা এটি, তাদের ভিতরে কিন্তু একটা হাহাকার আছে যে খেলাটা মাঠে থাকুক, খেলাটা যত দ্রুত সম্ভব যে আপনার নিয়ে আসা হোক। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার যারা মানে এমপ্লয়ি না বলতে আমি বলছি যেসব অ্যাথলেটরা ধরেন সার্ভিসেস টিমে চাকরি করে, তারা তো মাস শেষে একটা টাকা পাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় কিছু অ্যাথলেট আছে যে আপনার একটা লিগ হলে সে কিছু টাকা আর্ন করে, যে একটা কম্পিটিশন হলে কিছু টাকা আর্ন করে। তো সেই সব জায়গায়ও কিন্তু বন্ধ আছে, যে তারা কিন্তু সেই টাকা আর্ন বা সেই টাকা দিয়ে নিজে চলা বা তার ফ্যামিলিকে হেল্প করা সেটা পারছে না। এবং তাদের ভিতরে আমি কথা বলে দেখছি যে তাদের ভিতরে কিন্তু একটা আহাকার আছে যে খেলাটা যত দ্রুত সম্ভব হোক যে আপনি মাঠে নিয়ে আসেন। তো এই জায়গায় আসলে যে গভর্নমেন্ট মানে জি, এটা আলটিমেটলি এমনিতেও ধরেন আমাদের আন্তর্জাতিক সার্কিটের কথা যদি, ইন্টারন্যাশনাল সার্কিটের কথা যদি বলি, আমরা অনেকটাই পিছিয়ে। আমি ক্রিকেট এক্সেপ্ট ক্রিকেটেও যে আমরা খুব বেশি গিয়ে তাও বলা যাবে না, যেহেতু খুব বেশি দেশ খেলেও না এবং সেই জায়গাটাতে হয়তো বা একটা মিডিওকারের ভূমিকা থাকে। তবে অন্যান্য খেলার ক্ষেত্রে বা অ্যাথলেটিক্স বলুন কিংবা অন্যান্য ক্রীড়াঙ্গনের অন্যান্য যেই ডিসিপ্লিনগুলো আছে, সেখানে অন্যান্য যে কোনো দেশের তুলনায় বা যদি আন্তর্জাতিক সার্কিটের কথা, অনেকটা পিছিয়ে আছি আমরা। এবং তার প্রতিফলন আমরা যেই ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে যখন পার্টিসিপেট আমরা করতে যাই, অলিম্পিক বলুন বা এশিয়ান গেমস, ইভেন সাউথ এশিয়ান গেমসে আমরা সেটা লক্ষ্য করে থাকি। এই জায়গাটাতে এসে এইরকম পিছিয়ে যাওয়া আবার ক্রীড়াঙ্গনের বা স্থবিরতা, সেটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলছে আমাদের পুরো সামগ্রিকভাবে? আসলে যদি আপনি কোয়ালিটির কথাই আসে, আসলে যে আমরা কেন পিছিয়ে, আসলে যে আমাদের হলো কোয়ালিটি অ্যাথলেট নাই। হ্যাঁ, কোয়ালিটি অ্যাথলেট নাই। একসময় ধরেন যে আমরা সাউথ এশিয়ায় কম্পিট করতে পারতাম, যে একসময় আমি যদি শুটিংয়ের কথা বলি, যে একসময় শুটিংয়ে আমরা হলো ইন্ডিয়ার চেয়েও বেশি বা সমপর্যায়ে হলো সাউথ এশিয়ান গেমস থেকে আমরা গোল্ড জিতছি। আমরা হলো কমনওয়েলথ গেমসে যেও আমাদের কিন্তু আপনার গোল্ড আসছে, কিন্তু আমরা সেই জায়গাটা আসলে যে ধরে রাখতে পারিনি। এটার একটা বড়, অন্যান্য দেশ আরো অনেক বেশি এগিয়ে গেছে। এটা একটা বড় কারণ যেটা আমরা দেখি আসলে যে গভর্নমেন্টের আসলে যে বাংলাদেশের, আমি যদি আফটার লিবারেশন বলি, যে হয়তো গভর্নমেন্ট প্রধানের হয়তো স্পোর্টসের প্রতি একটু ন্যাক থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু স্পোর্টসের প্রতি তাদের হলো মানে লেস প্রায়োরিটি একটা সেক্টর। ভালোবাসা রয়েছে, তবে মানে অগ্রাধিকারের জায়গায় একদম পিছনে। এবং যেখানে আসলে যে বাংলাদেশের মতন জায়গায় আপনি যদি প্যাট্রোনাইজেশন না থাকে, গভর্নমেন্টের যদি সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনার সম্ভব না। আশেপাশে আপনি যদি ইন্ডিয়া বলেন, অন্যান্য যেগুলো দেশ বলেন, যে আমি অলিম্পিক ইভেন্টসের কথা আমি যদি বলি, যে তার ভিতরে ফুটবল তো অন্যান্য এইগুলো, প্রত্যেক জায়গায় কিন্তু গভর্নমেন্টের একটা প্রত্যক্ষ আপনার হলো ভূমিকা থাকে যে সেই স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। কিন্তু বাংলাদেশে আসলে যে আফটার লিবারেশন আপনি যদি এই বলেন যে নাই, কারণ সেটা বাংলাদেশের স্পোর্টস বাজেট দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং সেই স্পোর্টস বাজেটটা আসলে যে দুইটা উইং, একটা হলো স্পোর্টস আর একটা হচ্ছে ইয়ুথ টোটালি আলাদা একটাই, যে ইয়ুথ ডেভেলপমেন্ট। তো এখানে যে বাজেট হয় তার অর্ধেকের বেশি হলো ইউতে চলে যায়। এবং স্পোর্টসের যেটা থাকছে, স্পোর্টসের মধ্যে দুই ভাগ হয়, একটা ইনফ্রাস্ট্রাকচারাল আর একটা হচ্ছে আপনার গভর্নমেন্টের এমপ্লয়ি যারা আছে তাদের ভিতরে একটা বড় স্যালারি চলে যাচ্ছে। আপনার কথার কথা যদি 5,000 কোটি টাকা যে আপনার বছরে যদি ইনফ্রাস্ট্রাকচারালে খরচ হয়, আপনার ফেডারেশনগুলোকে আপনার গভর্নমেন্ট দিচ্ছে কত? হার্ডলি আপনার সর্বোচ্চ সব নিয়ে আপনার 1.5 থেকে 2 কোটি টাকা হবে। জি, আমি যদি বলি যে 5 কোটি টাকাও যদি দেয়, যত ডিএসএ আছে, প্রশিক্ষণ বলুন কিংবা গ্রোমিং এর জায়গাটাতে খুবই ল্যাকিং। আপনি একটা দেশের স্পোর্টস যদি 5 থেকে 10 কোটি টাকা যদি বাজেট হয়, যেখানে হলো খুবই কম, জানেন আমাদের প্রায় 56 না 57টা ডিসিপ্লিন, সবাই কম বেশি পাই। সেই দেশে তো আসলে যে অবশ্যই, এবং এই নতুন সরকার নিশ্চয়ই সেদিকে অন্তত এই বিষয়গুলো বুঝবে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেল আনিস ভাই, ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যেই ফিরছি।
দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি দেশের যে ক্রীড়াঙ্গনের স্থবিরতা সেটা কিভাবে কাটবে সেই বিষয়টি নিয়ে। সার্চ কমিটির কথা বলছিলেন আনিস ভাই, সার্চ কমিটি এই কয়েকদিনের কার্যক্রম কেমন দেখলেন, আপনার মূল্যায়নটা কি? হ্যাঁ, সার্চ কমিটিতে দেখেন যে যারা আছে তারা কিন্তু মানে ক্রীড়াঙ্গনেই কোনো না কোনোভাবে সম্পৃক্ত আর কি, জড়িত, মানে সবাই জড়িত আর কি, বা জড়িত ছিল বা জড়িত আছেন। এবং একজনকে যিনি অব্যাহতি দেওয়া হয়েছে তিনিও একটা যেহেতু হ্যাঁ, তিনিও একসময় দলীয় যেহেতু ট্যাগ লেগে গিয়েছিল এবং হ্যাঁ সেই জায়গাটা সেও দলীয় হলেও সেও ক্রীড়াঙ্গনেরই লোক ছিল আর কি। সেও একসময় আমি যদি বলি যে 2001-এর শুরুর দিকেও কিন্তু সে ছিল, বিভিন্ন কমিটিতে ছিল। সার্চ কমিটির বিষয়ে যারা আছে তারা তো কাজ করছে। সার্চ কমিটি 5 জনের কিন্তু বাংলাদেশে ধরেন যদি 57টা ফেডারেশন নিয়ে কাজ করা লাগে, প্রত্যেকটা ফেডারেশনের সাথে মিটিং করা এবং তারপরে যে আপনার তাদের হলো তাদের মতামতটা নিয়ে হলো আপনার অ্যাডহক কমিটিতে রিফ্লেকশন এবং অল্টারনেটিভ লোকজন খুঁজে বের করা। হ্যাঁ, যে গভর্নমেন্টেরও কিছু হলো আপনার ডিরেকশন আছে যে কারা থাকতে পারবে, এটি এসব মিলিয়ে আসলে যে কাজটারও কিন্তু আমরা যত ইজি ভাবছি যে যত দ্রুত করা সম্ভব তত দ্রুত আসলে যে পারছে না, পারছে তারা না, চ্যালেঞ্জের মুখে পড়ছে। হ্যাঁ, যে তাদেরও কিন্তু চ্যালেঞ্জ আছে। কিন্তু আমার একই কথা যে প্রায়োরিটি বেসিসে যদি আপনি করতেন তাইলে মনে হয় ভালো হতো। আপনি যদি দেখেন যে 9টা ফেডারেশন দিয়েছে, 9টা ফেডারেশনে বিলিয়ার্ড, স্নুকার আছে, ব্রিজ আছে। তা বিলিয়ার্ড, স্নুকার এবং ব্রিজ তো বাংলাদেশের পার্সপেক্টিভে অত এক্স্যাক্টলি অত গুরুত্বপূর্ণ ফেডারেশন না, বা অনেক গুরুত্বপূর্ণ ফেডারেশন রয়েছে। তাইলে আপনি যে প্রথম যে 9টা দিলেন সেই 9টা যদি আমাদের যদি যারা অ্যাক্টিভিটিস আছে, যারা হলো আটকে আছে, তাদেরগুলো যদি আপনি আগে নিয়ে আসতে পারতেন তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরও ভালো হতো। তাহলে 2টা ফেডারেশন আরও আর্লি তারা অ্যাক্টিভিটিস শুরু করতে পারতো, জি, তাই না? তাই সেই জায়গাটা মনে হয় যে তাদের নেক্সট, যখন আমি একজন মেম্বারের সাথে কথা হচ্ছিল, বললো যে নেক্সট তারা 20 থেকে 25টা কমিটির রিকমেন্ডেশন দেবে যত দ্রুত সম্ভব, কারণ তারা ডেডলাইন দিতে পারছে না এই জন্যে, কারণ এখানে প্রচুর কাজ করা লাগে তাদের, এবং এই কাজ করার শেষে গভর্নমেন্টের দেওয়ার পরে গভর্নমেন্টের কিছু প্রসিডিউর মেনটেন করা লাগে। তো এই 20-25টা দিবে এবং থার্ড ফেজে যে সবগুলো দিয়ে দিবে। তা আমার মনে হয় যে এই 20-25টা যাদের দিবে অবশ্যই তাদের হলো চিন্তা করা উচিত যে কোন সব ফেডারেশন বাংলাদেশে পার্সপেক্টিভে প্রায়োরিটি সেট করে সেই ফেডারেশনগুলোকে আসলে যে আগে নিয়ে সেই করলে যে আস্তে আস্তে হলো অ্যাক্টিভিটিস হয়তো পারবে। এখন 9টা ফেডারেশনের যে কমিটি দেওয়া হয়েছে, যে আমরা তো দেখব যে নেক্সট 1 মান্থ বা তারা কবে মিটিং করে, তারা কবে অ্যাক্টিভিটিস শুরু করে। আমার মনে হয় যে যেহেতু কমিটি দেওয়া হয়েছে যে আস্তে আস্তে এই অ্যাক্টিভিটিসে ফিরবে, জি, মানে খুব দ্রুতই ফিরবে। আমরা দেখতে পাই, আমি তাই বিশ্বাস করি যে হয়তো খুব দ্রুতই ফিরবে, এবং দ্রুত ফিরলেই আসলে যে স্থবিরতা আছে এগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। অলরেডি যদি আমি বলি যে আপনি যেরকম বললেন যে ফুটবল, ক্রিকেট এবং সুইমিংয়ের চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, মাঝে কিন্তু মানে নিভৃতেই কিন্তু রেসলিংয়ের চ্যাম্পিয়নশিপও হয়ে গেছে আর কি, 3 দিনের একটা মিট। ওখানেও হলো প্রেসিডেন্ট নাই, কিন্তু ওখানে যেহেতু পুরানো একজন অনেক পালোয়ান ভাইয়ের কথা, তাবিবুর রহমান পালোয়ান, আমরা সবাই জানি, সে মনে হয় 27-28 বছর বা আরও বেশি আর কি জেনারেল সেক্রেটারি আছে। সে কিন্তু আপনার ঠিকই তার চ্যাম্পিয়নশিপ তুলে নিয়ে চলে গেছে, আসলে তার সিগনেটরি আছে। মানে এই ব্যক্তি কেন্দ্রিকতা এই ফেডারেশন গুলোতে, এবং সেটার জন্যই অনেকটা দায়ী যে স্থবিরতাটা, যে একজন কেউ নেই, বা আপনি যেটা বলছিলেন সেক্রেটারি, যে আসলে এটা কতটা ইমপ্যাক্ট ফেলবে, সেটা আসলে কতটুকু কাটিয়ে ওঠা প্রয়োজন বাংলাদেশের। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনার স্থবিরতাটা কেন? স্থবিরতা হচ্ছে যে আপনার গার্ডিয়ান নাই। তাহলে গার্ডিয়ান নেই, তাহলে সিদ্ধান্তটা নিবে কে? আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে চাই, আমার তো একটা সিদ্ধান্ত। আমরা অন্যান্য জায়গায় দেখি, বা একটা সময় বাংলাদেশেও ছিল যখন নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশে হতো, তখন লোকাল খেলাগুলো বন্ধ। এখন অবশ্য সেই বিষয়টা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ দল, ক্রিকেট দলের কথা বলছি। তো সেই রকম আসলে আমরা সেই পথে হাঁটতে পারি কিনা, যে যাই হোক না কেন, কিন্তু যেটা হওয়ার কথা ছিল, যে ফেডারেশন যেভাবে চলার কথা ছিল সেভাবেই চলবে, কোনো
ব্যক্তিকেন্দ্রিকতা থাকবে না, এইটা কতটুকু মানে সেটা সম্ভব সেটা আপনি বাংলাদেশে? বলতে পারেন বাংলাদেশের পার্সপেক্টিভে সম্ভব এই ক্ষেত্রে আপনার এটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল স্টাফ থাকতে হবে আসলে, যে আপনার যে খেলাধুলা পরিচালনা একটা ক্যালেন্ডার থাকতে হবে, যে ক্যালেন্ডার অনুযায়ী সবাই অ্যাওয়ার্ড থাকবে এবং আপনার অফিস এটা হলো সবকিছু রান করবে, ডিসিশন দেবে এক্সিকিউটিভ কমিটি। তা বাংলাদেশের পার্সপেক্টিভে তো আসলে যে ক্রিকেট ফুটবলের বাইরে তো আসলে যে এক্স্যাক্টলি, এবং ওইভাবে আর অবশ্যই কোনো- অবশ্যই এই নিশ্চয়ই মানে এই বিষয়গুলো মাথায় রাখবেন, যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, এই বিষয়গুলো অবশ্যই তাদের নজরদারিতে থাকবে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।